আজকে আমাদের এসএসএল, আজকে আমাদের কেএমসি এসএই, ঠিক আছে। আমরা ক্র্যাশ কোর্সটা চালু করছি। আর আমাদের এসএসসি যে ক্র্যাশ কোর্স আছে সেটাতেও এর মধ্যে ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে। সেটাও ছেলেরা সেখানে ক্লাস করছে। তো কেএমসি তে আমরা কি করব দেখো, সবার আগে আমাদের একটা সাবজেক্টের ডিভিশন আছে, যে আমরা মোটামুটি 12 থেকে 15খানা সাবজেক্টের লিস্ট আছে, ঠিক আছে। আমরা নোটিফিকেশন তোমাদের দেখিয়েছিলাম। ওই প্রত্যেকটা সাবজেক্টের আমরা দুটো ভাবে কোশ্চেন অ্যান্সার করবো। একটা হচ্ছে একটা পিওয়াইকিউ সেট করব, ঠিক আছে, এবং তার সাথে কিছু প্র্যাকটিস কোশ্চেনও করবো। এই ব্যাচটাতে আমি এক্সপেক্ট করবো যে তোমাদের কিছুটা আইডিয়া আছে, ঠিক আছে। কিছুটা আইডিয়া মানে হচ্ছে ধরো কোনো কোনো ফান্ডামেন্টাল জিনিস, সেটা হয়তো ধরো খুব বেসিক জিনিস, ঠিক আছে। আমি চাইবো যে তোমরা সেটা জানো। আর যদি না জানা থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, আমি অবশ্যই অ্যান্সার করবো। বাট এই ক্লাসটা ইট ইজ লিমিটেড টু দোজ যাদের কিছুটা আইডিয়া আছে, তাদেরকে জন্য এটা, ঠিক আছে। এবার যারা ধরো একদম বেসিক, তারা আমাদের ক্র্যাশ কোর্সটা তো ঠিক আছে, আমাদের সাপোর্ট দেবে। বাট আমাদের যে মেন কোর্সটা আছে সেখানে তোমরা জয়েন করলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। কারণ এটাতে একটা ফিক্সড ডিউরেশন, আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবো। ওই জন্য ডাউট ম্যাক্সিমাম যেটা থাকবে, ঠিক আছে, এখানেও ডিসকাশন হবে। বাট খুব বেশি ডিটেলস আমি এখানে ডিসকাস করতে পারবো না, বিকজ অফ টাইম কনস্ট্রেন্ট, ঠিক আছে। তারপরেও বলছি তোমরা যাবতীয় যা জিজ্ঞাসা আছে সেগুলো করবে, যতটা পসিবল আমরা এই টাইমের মধ্যে অবশ্যই করবো। আর যদি ধরো ফর এক্সাম্পল এক্সাম ডিলে হচ্ছে, ঠিক আছে, ধরো 3 মাসের জায়গায় 4 মাস, 5 মাস, 6 মাস, তো যতদিন না আমাদের শিডিউলটা কমপ্লিট না হচ্ছে, আমাদের পুরোপুরি সিলেবাসটা কমপ্লিট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ক্লাসটা আমাদের চলতে থাকবে, ঠিক আছে। তো এইখানে দেখো, তোমাদের যে ক্লাসের যে প্রেজেন্টেশনটা দেওয়া ছিল, সেই প্রেজেন্টেশনটা থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখো, এটা হচ্ছে আমাদের সাবজেক্টের লিস্টটা, ঠিক আছে। টোটাল 14টা সাবজেক্ট আছে। এর মধ্যে ইএমএফটিটা আপাতত বাদ দিয়ে দাও। ইএমএফটির জায়গায় আমরা করবো হচ্ছে রিনিউয়েবল এনার্জি, ঠিক আছে। ইএমএফটির জায়গায় আলাদা করে করবো হচ্ছে রিনিউয়েবল এনার্জি। তো এই 14টা সাবজেক্টের আমরা মোটামুটি 50 থেকে 100টা করে কোশ্চেনের সেট প্র্যাকটিস আমরা করবো, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্টেরই থাকবে, কিছু সাবজেক্টের বেশি কোশ্চেন থাকবে, যেমন সার্কিট থিওরি, মেশিন, পাওয়ার সিস্টেম, এদের একটু বেশি কোশ্চেন সেট হবে, ঠিক আছে। আর বাদ বাকিগুলোর একটা অথবা দুটো করে কোশ্চেন সেট হবে, মোটামুটি 50-100টা মতো। সবার আগে আমরা টার্গেট যেটা করবো সেটা হচ্ছে পিওয়াইকিউ, এবং পিওয়াইকিউর সঙ্গে একটা করে কোশ্চেন সেট প্রত্যেকটা সাবজেক্টের আগে কমপ্লিট করে ফেলার, ঠিক আছে। ফার্স্ট শটে সেখানে কভার করে ফেলার পুরোটা, ঠিক আছে। তারপরে যতটা টাইম অ্যাভেলেবেল থাকবে তার ভিত্তিতে বাদ বাকি যে টপিক গুলো আছে সেখানেরও আমরা কোশ্চেন অ্যান্সার করবো, ঠিক আছে। প্রথমে শুরু করছি আমাদের সার্কিট থিওরি দিয়ে আজকে শুরু করব। এখানে একটা কোশ্চেন অ্যান্সার আছে। আচ্ছা, এইটা হচ্ছে দেখো আমাদের সার্কিট থিওরির ফার্স্ট সেট ক্র্যাশ কোর্সে। এখানে মেইনলি কি করব, আমাদের কাছে 3টে পেপার অ্যাভেলেবেল আছে, 2023, 2022 আর 2018, ঠিক আছে। এই 3টে পেপারের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেগুলোকে সবার ফার্স্ট আমরা সলভ করবো। আমাদের প্রত্যেকটা কোশ্চেন সেটের এই প্যাটার্নটা সেম থাকবে, ঠিক আছে। প্রথমে আমরা পিওয়াইকিউ প্র্যাকটিস করব, তারপরে একটা কোশ্চেন সেট প্র্যাকটিস করব যেখানে এই কোশ্চেনের সিমিলার গ্রাউন্ডসে আরো 50টা বা আরো 100টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। এতে করে কি হবে, আমাদের প্রিপারেশনটা খুবই ফোকাসড হতে থাকবে, এবং যে যে টপিক গুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা জানতে পারবো, এবং তার ভিত্তিতে আরো আমরা পড়াশোনা করতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার যদি এখান থেকে কোশ্চেন না আসে তাহলে আমি কি করবো? আমরা এখানে হাইপোথেটিক্যাল কোনো জিনিস নিয়ে চলবো না। হাইপোথেটিক্যাল মানে হচ্ছে যে অন্য অন্য হলে আমি কি করবো, অন্য কিছু হলে কেউই কিছু করতে পারবে না, ঠিক আছে। তো যে যে লিমিটেশন গুলো আমাদের আছে সেই লিমিটেশন গুলোকে নিয়ে উইথ দ্য টাইম কনস্ট্যান্ট আমরা চেষ্টা করব প্রথমে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করার 50টা বা 100টা যতগুলো থাকবে, আর তারপরে আমাদের
কোশ্চেন্সের প্র্যাকটিস করা, ঠিক আছে? এটা হলো সাবজেক্ট ওয়াইজ হলো। প্রত্যেকটা সাবজেক্টের একটা করে রিভিশন ক্লাস হবে, ঠিক আছে? ফুল রিভিশন ক্লাস হবে। তোমাদের অ্যাপের মধ্যে দেখবে ক্র্যাশ কোর্সের আমাদের অলরেডি যে প্রি রেকর্ডেড কিছু লেকচার আছে, যেগুলো আমাদের মেন সাবজেক্ট গুলোর ওই একবারে রিভিশনের ক্লাস নেওয়া হয়ে গেছে, নেওয়া আছে। সেই পুরোপুরি রেকর্ডেড ভার্সনটাও সেখানে তুলে দেওয়া হবে, রেকর্ডেড ভার্সন সেখানে দেওয়া হবে, তোমরা দেখতে পারবে, ঠিক আছে? একসাথে মেন যে 5টা 6টা সাবজেক্ট আছে, মেন যে 6টা 7টা সাবজেক্ট আছে, সেইটার ভিডিও রেকর্ডিংটা করা আছে, সেটা তোমরা দেখতে পারবে। ওয়ান গোতে একবারে গোটা সাবজেক্ট, ঠিক আছে, রিভিশন করা আছে, সেইটা আমরা ওখানে দিয়ে দেবো। কারণ আমাদের হাতে যে সময়টা অ্যাভেলেবেল আছে, ভালো করে শুনবে, আমাদের যে শিডিউলটা আছে, তোমরা হয়তো আমাদের শিডিউলটা সম্বন্ধে অনেকে জানো না, শিডিউলটা সম্বন্ধে বলে রাখি। আমাদের এরকম একটা ক্লাস শিডিউল আছে। এই ক্লাস শিডিউলটায় আমাদের জেনারেলি প্রত্যেকটা সপ্তাহে 2 দিন করে ক্লাস পড়বে, আর এই 6টা থেকে 7:30 মধ্যে আমাদের এই সেশনটা থাকবে, ঠিক আছে? পার সপ্তাহে যদি 2টো করে হয়, তাহলে ধরে নাও যে এক মাসে আমার 8টা ক্লাস পড়বে, ঠিক আছে? তাহলে তিনটে মাসে আমার প্রায় 24টা ক্লাস পড়বে, ঠিক আছে? এবার সেই 24টা ক্লাস যদি আমি ধরে নিই, তাহলে তোমার এখানে সাবজেক্টই আছে কতগুলো? সাবজেক্টই আছে দেখবে 14টা, ঠিক আছে? 14টার কাছাকাছি সাবজেক্ট আছে। তো অন অ্যান অ্যাভারেজ যদি 2টো করে ক্লাসও নেওয়া হয়, তাহলেই সেখানে 28টা ক্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো 2টো করে ক্লাস আমরা মিনিমাম সেট করছি প্রত্যেকটা সাবজেক্টের জন্য, ঠিক আছে? সেখানে আমরা এই কোশ্চেন অ্যান্সারটা দিয়ে আমরা এগোচ্ছি, ঠিক আছে? আর এই রেগুলার প্র্যাকটিসের সাথে সাথে তোমরাও কিন্তু অন্যান্য কোনো বইয়ের যদি রেফারেন্স নিতে চাও, সেই বইয়ের রেফারেন্সও নিতে পারো। বাট আমি বলবো আমাদের এখানে যা কোশ্চেন সেট দেওয়া হবে, সেটাই তোমাদের জন্য স্টাডি সেট হবে, এর থেকে বেশি কিছু করার দরকার নেই, ঠিক আছে? এটাই তোমাদের জন্য যথেষ্ট থাকবে, ঠিক আছে? একটা সাবজেক্টের ভিত্তিতে প্রায় সার্কিট থিওরি দেখবে, এরপরে আমি তোমাদের দেবো প্রায় 200টার কাছাকাছি কোশ্চেন সেট হয়ে গেছে, ঠিক আছে? 200টার কাছে প্র্যাকটিস কোশ্চেন আছে, ঠিক আছে? তো সেই 200টার প্র্যাকটিস কোশ্চেনও দিয়ে দেবো। আর শুধু কেএমসি স্পেসিফিক কোশ্চেন সেইগুলোকেও দিয়ে দেবো। প্র্যাকটিস করার আলাদা কোশ্চেন থাকবে, অ্যান্সার কি থাকবে, আর কেএমসি স্পেসিফিক আরো নতুন কোশ্চেন, তার অ্যান্সার কি, সেগুলোও থাকবে, ঠিক আছে? তো সেটা আমরা দিয়ে দেবো, তোমরা সেটা করবে। তাহলে 3 রকম কোশ্চেন সেট তোমাদের কাছে যাচ্ছে। একটা হচ্ছে পিওয়াইকিউ, একটা হচ্ছে কেএমসি স্পেসিফিক কোশ্চেন সেট, আর একটা হচ্ছে কম্বাইন্ড। কম্বাইন্ড মানে হচ্ছে তুমি যে কোনো এক্সামের প্রিপারেশন ওই কেএমসি ওই সার্কিট থিওরি কোশ্চেন সেট থেকে দিতে পারো, ঠিক আছে? ওখানে প্রায় 200-300টার কাছাকাছি করে কোশ্চেন আছে, প্রত্যেকটা পেপারের আলাদা করে কোশ্চেন আছে। এবার কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে দেখা গেছে কি যে ওই কোনো ক্ষেত্রে ওই তোমার বেসিক কোশ্চেনের যে ফরম্যাট গুলো রয়েছে, কোশ্চেন গুলো যেগুলো আছে, ঠিক আছে, স্যাম্পল কোশ্চেন যেগুলো আছে, ওই স্যাম্পল কোশ্চেন থেকেও অনেক সময় তোমার পরীক্ষায় কোশ্চেন চলে আসতে পারে। তো ওই জন্য ওটাকেও সেপারেটলি তোমাদের দিয়ে দেওয়া হবে প্র্যাকটিস করার, ঠিক আছে? প্র্যাকটিস করার জন্য এই কেএমসিএস এই ক্র্যাশ কোর্সের যা মেটেরিয়াল থাকবে, দ্যাট উইল বি মোর দ্যান সাফিসিয়েন্ট। ওটাতে ওর থেকে বেশি কিছু করার দরকার আর পড়বে না। এটা সেই দিক থেকে তোমাদের পুরোপুরি প্রিপারেশনে হেল্প করবে। আর এই যে শিডিউলটা আছে, এই যে ক্লাস শিডিউলটা আছে, এই ক্লাস শিডিউলটা আমি আপাতত তোমাদের যে ব্যাচটা আছে সেই ব্যাচে ফরওয়ার্ড করে রাখছি। এই শিডিউলটা অনুযায়ী আমাদের ক্লাস হবে আপাতত। এদের ব্যাপারটা হচ্ছে কি, পায়খানা যখন হয়ে যাবে তখন টয়লেটে যাবে আর কি। আমি বারবার সবাইকে বলি যে যেদিনকে পরীক্ষা ব্যাচটা চালু হবে সেই দিনকে অ্যাডমিশন কেউ নেবে না, তার আগে একদিন আগে নেবে, ঠিক আছে? আজকে সকালবেলা থেকে আমার মাথা খারাপ করে দিয়েছে, বুঝতে পারলে? তো তোমরা এরকম ভাবে কোশ্চেন সেট প্র্যাকটিস করতে করতে আমরা এগোবো, ঠিক আছে? আর তোমাদের যে ক্র্যাশ কোর্সের ক্লাসটা আছে, ঠিক আছে, এটা আমি চেষ্টা করবো দুর্গাপুজোর সময়তেও নেওয়ার, ইফ পসিবল, ঠিক আছে? এই সময়তেও আমি নেওয়ার চেষ্টা করবো যদি পসিবল থাকে। মানে ধরো এই ছুটির দিনগুলোতে যেগুলো মাঝে মাঝে থাকবে, কারণ তোমাদের এখানে এখানে হয়তো 2 সপ্তাহ মতো ছুটি থাকবে, ঠিক আছে? তো এই 2 সপ্তাহ ছুটিতে একমাত্র ক্র্যাশ কোর্সের ক্লাসটাই হবে। এইখানে কিছু কিছু স্লটে আমি ডেকে নেবো তোমাদেরকে, যে এরকম সময় তোমরা জয়েন করো, তোমরা ক্লাস করবে। যেমন আগের দিন আমরা দেখবে মাইক্রো কন্ট্রোলারের একটা ক্লাস নিয়েছি, ঠিক আছে? তো মাইক্রো কন্ট্রোলারের যে ক্লাসটা, সেটা আমি আর তোমাদের নেবো না, ওই রেকর্ডেড ভার্সনটা দেখবে অ্যাপের মধ্যে তোলা আছে। তো ওটা তোমরা ওখান থেকে একটু দেখে নেবে। কারণ হচ্ছে কি 14টা সাবজেক্ট আছে, তো
14টা সাবজেক্টে আমি চাইছি মেশিনে মোটামুটি পাঁচটা সেশন নেওয়ার, পাওয়ার সিস্টেমে আমি চাইছি মোটামুটি 4টে সেশন নেওয়ার, সার্কিট থিওরিতে আমি চাইছি মোটামুটি 3টে করে সেশন, 3-4টে সেশন নেওয়ার। তো ওইগুলো আমি একটু বেশি নিতে চাইছি উপরের দিকের সাবজেক্ট গুলো, ঠিক আছে। আর পরের দিকের সাবজেক্ট গুলো আমি চাইছি ওই মানে এক্সট্রা ক্লাস নিয়ে আমি ওটাকে কমপ্লিট করতে চাইছি। ওই জন্য আমি প্রথমে দেখবে মাইক্রো কন্ট্রোলার একটা ক্লাস করিয়ে দিয়েছি অলরেডি, এবং ওইটাই বলছি যে তোমরা রেকর্ডিংটা দেখে নেবে, ওখানে রেকর্ডিং আছে, ঠিক আছে। এরপরে আমরা রিনিউয়েবল এনার্জি আবার ওরকম একটা অল্টারনেট দেখতে আমরা করাবো, সেটা হয়তো শিডিউলের মধ্যে থাকবে না, তো একটু প্রেজেন্ট থাকবে। আর আমাদের এই যে স্লটটা তোমাদেরকে ধরো পাঠালাম হোয়াটসঅ্যাপে, এই যে গ্রুপটা আমি তোমাদের সেন্ড করেছি, এই যে সবুজ রঙের কেএমসি সেই ক্র্যাশ কোর্স আর এসএসসি এই ক্র্যাশ কোর্স, এটাই হচ্ছে তোমাদের স্লট, ঠিক আছে। আর এই যে ফাঁকা দিনগুলো পড়ে আছে, দেখো মাঝখানে ফাঁকা আছে, এই গ্রিন কালারের যে এই যে নীল রঙের এই ডেটটা, এটা অ্যাকচুয়ালি আমার ডিউটি ডেট, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার ডিউটি ডেট। এটা 14 তারিখ 12টা পর্যন্ত আমার ব্লক থাকে, যেদিনকে ডিউটি ডেটটা রয়েছে তারপর 14 তারিখ 12টা পর্যন্ত ব্লক থাকে। এই 15-16 তারিখ আমার ছুটি থাকে, তার মধ্যে একদিন আমি ছুটির মধ্যে তোমাদের তো ক্লাস নিয়ে নিই, ঠিক আছে। তো এই 15, 16, 23, 24 এইগুলোতে আমার কাছে যখন সময় অ্যাভেলেবেল থাকবে, আমি তোমাদের একটা ক্লাসের জন্য ডেকে নেবো, ডেকে নিয়ে ক্লাসটা নিয়ে নেবো, ঠিক আছে। তো এটা জেনারেলি নির্ভর করে হচ্ছে ওই নোটটা প্রিপেয়ার করতে একটু সময় লাগে, নোটটা প্রিপেয়ার করা হয়ে গেলে তোমাদের আমরা ছুটির দিনেতেও ক্লাসগুলো নিয়ে নিই, যাতে তোমাদের এগিয়ে যায় অনেক, ঠিক আছে। তো তোমরা খালি যে তোমাদের প্র্যাকটিস কোশ্চেন দেওয়া হবে, যেগুলো যেগুলো করতে বলা হবে সেগুলো একটু মন দিয়ে করবে, ঠিক আছে। আর যদি কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকে অবশ্যই ক্লাস চলাকালীন তো জিজ্ঞাসা করবে। চলো তাহলে শুরু করা যাক, অনেক হলো এদিক ওদিক। এইবার চলে আসছি আমাদের আজকের কোশ্চেন সেটটাতে। বলো প্রথম কোশ্চেনটা দেখো, বলো ভাই দেখো কি অ্যান্সার হবে। কে বলতে পারবে? অপশন সি স্যার। অপশন সি একটা অ্যান্সার আসছে। অপশন সি। অপশন সি একটা অ্যান্সার আসছে। তাহলে অ্যাপ্লাইড ভোল্টেজ কি হবে? √VR² প্লাস VL² তাই তো। অ্যাপ্লাইড ভোল্টেজ যদি আমাকে বার করতে হয়, সিম্পল RL সিরিজ সার্কিট বলেছে, তার মানে একটা আর রয়েছে, একটা এল আছে, এরকম ভাবে একটা RL সিরিজ সার্কিট আছে, ঠিক আছে। তাহলে এখানে যে অ্যাপ্লাইড ভোল্টেজটা রয়েছে, এসি ভোল্টেজটা আছে, তার ম্যাগনিটিউডটা কত হবে? তাহলে এটা যদি ধরো ভি হলো, এটা যদি VR হলো, এটা যদি VL হলো, তাহলে আমি ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? VR প্লাস VL, তাই তো। বাংলা যোগ নয় কিন্তু, ভেক্টরিক্যাল এডিশন। এটা কি আমরা কি লিখছি? V² ইজ ইকুয়াল টু √VR² প্লাস VL²। সরি, রুটটা হবে? রুটটা হবে না। তাহলে ভি সমান সমান হচ্ছে √VR² প্লাস VL²। কত হচ্ছে বলো তাহলে? 3² প্লাস 4², তাই তো। 16 প্লাস 9 25, তাহলে 5 অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। নেক্সট স্টেপ। তাহলে এখান থেকে আমার আন্ডারস্ট্যান্ডিংটা কি হলো? এখান থেকে আমি কি বুঝলাম? এখান থেকে আমি বুঝলাম এই RL সার্কিট যে টপিকটা আছে, এই RL সার্কিট টপিকটা আমার কাছে ইম্পর্টেন্ট। মানে হচ্ছে এইখানে দেখো, এই স্টেডি স্টেট এসি অ্যানালিসিস যখন আমরা পড়বো, ঠিক আছে, এই স্টেডি স্টেট এসি অ্যানালিসিসে অনেকগুলো সার্কিট আমার অ্যানালিসিস করতে হয়, ঠিক আছে। টোটাল 11খানা সার্কিট আছে। যারা কেএমসি মেন ব্যাচে আছো তারা দেখেছো নিশ্চয়ই। তো এই 11টা সার্কিটের মধ্যে আমরা জানি RL সিরিজ, RL প্যারালাল, RC সিরিজ, RC প্যারালাল, RLC সিরিজ, RLC প্যারালাল, ঠিক আছে। শুধু আর, শুধু এল, শুধু সি, এইগুলো নিয়ে অনেক সার্কিট আছে। আমাদের RL সার্কিটটা এখানে পরীক্ষায় কোশ্চেনে দিয়েছে, ঠিক আছে। তার মানে কি এই জায়গাটা আমাদেরকে ভালো করে ডেভেলপ করতে হবে, ঠিক আছে। স্টেডি স্টেট এসি অ্যানালিসিসের কোশ্চেন। নেক্সট, এখানে আর যতটা কোশ্চেনটা আমার কাছে গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে টপিকটা কোথা থেকে দিয়েছে। VH curve can be used for the determination of. অপশন বি। Option B is correct. Hysteresis loss. তাহলে এটা BH কার্ভের আরো একটা টপিক। BH কার্ভের আরো অনেক পোরশনস রয়েছে, ঠিক আছে। যেমন এইটা যে BH কার্ভ, আমি যদি বেসিক কার্ভটা ড্র করি, এই বেসিক কার্ভটা যে ড্র করেছি, আমাদের দুটো ইনফরমেশন জানতে হবে। একটা হচ্ছে কি, এদিক বরাবর কি আছে, এক্স অ্যাক্সিস বরাবর, বলো
এইচ, তাই তো? আর ওয়াই অ্যাক্সিস বরাবর বি। তাহলে এদিকে আমরা কিরকম ভাবে এটা লিখি? এটা আমরা এরকম ভাবে লিখি, ধরো একটা ম্যাগনেট যদি থেকে থাকে, একটা ম্যাগনেটিক মেটেরিয়াল আছে, তাকে ম্যাগনেট করতে চাই, তাহলে কি করতে হবে? সাপ্লাই দিতে হবে। এবার ধরো তুমি এখান থেকে কোনো একটা সাপ্লাই কানেকশন করলে, প্লাস মাইনাস ধরো ফর এক্সাম্পল, তাহলে এখান থেকে কারেন্ট ফ্লো হবে। তুমি যত কারেন্ট পাঠাবে সেই অনুযায়ী এখান থেকে কি তৈরি হবে? ফ্লাক্স তৈরি হবে, তাই তো? যত পরিমাণ কারেন্ট পাঠাবে তত পরিমাণ ফ্লাক্স তৈরি হবে। এবার কারেন্টটা যত বাড়াবে তত ফ্লাক্স বাড়বে। কারেন্ট যত বাড়াচ্ছ, এইচ মানে কি? এইচ ইজ ইকুয়াল টু আই এন বাই এল, তাই না? তাহলে এইচ ইজ প্রপোর্শনাল টু আই। আই বাড়া মানে এইচ বাড়া। এইখানে অ্যাকচুয়ালি কি আছে? আই আছে। ই মানে কি? ফ্লাক্স ডেনসিটি, ফ্লাক্স পার ইউনিট এরিয়া, তাই না? তার মানে যত ফ্লাক্স বাড়বে তত বি বাড়বে, তাই না? তাহলে যত তুমি আই বাড়াচ্ছ তত কি হচ্ছে? আস্তে 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 তত হাইটা ইনক্রিজ করছে। করতে করতে একটা সার্টেন পয়েন্ট এসে পৌঁছচ্ছে, যে পয়েন্টে গিয়ে সেটা কি হচ্ছে? স্যাচুরেট করে যাচ্ছে, মানে ওর পরে আর বাড়ানো সম্ভব নয়। এর একটা ফিজিক্যাল ডাইমেনশন আছে, ঠিক আছে? ওর পরে আর বাড়ানো যাচ্ছে না। তো আমি যদি এখানে সাইন ওয়েভের পরিবর্তে ফর এক্সাম্পল আমি একটা সাইনোসয়েডাল ওয়েভ নিলাম, এসি ওয়েভ ফর্ম অ্যাপ্লাই করলাম, কন্টিনিউয়াসলি অল্টারনেটিং, এরকম একটা ওয়েভ ফর্ম আমি চেক করলাম, সাইনোসয়েডাল ওয়েভ আমি অ্যাপ্লাই করলাম। ইন দ্যাট কেস কি হবে? ইন দ্যাট কেস এটা এরকম ভাবে রিটার্ন করবে, ঠিক আছে? ফর দ্য পজিটিভ হাফ সাইকেল এন্ড ফর দ্য নেগেটিভ হাফ সাইকেল, এইভাবে এটাকে আমরা প্লট করতে পারি, তাই না? তো এর দুটো পোর্শন আমায় জানতে হবে। এই যে পোর্শনে এই যে পয়েন্ট আমরা পেয়েছি, যেখানে বি ইজ 0 প্লাস বাট এইচ ইজ হ্যাভিং এ নেগেটিভ ভ্যালু, এইটাকে কি বলে? এই পোর্শনটাকে কি বলে? এই মাঝখানে গ্যাপটাকে, এখানে বি 0 আছে, বি 0 ফ্লাক্স ডেনসিটি 0, বাট কারেন্টের একটা নেগেটিভ ভ্যালু আছে, বা ফিল্ড ইনটেনসিটির একটা নেগেটিভ ভ্যালু আছে। কোয়ার্টিভিটি। আচ্ছা, এইটাকে কি বলে? রিটেনটিভিটি। রিটেনটিভিটি, এটাকে বলে কোয়ার্সিভিটি, এটাকে বলে রিটেনটিভিটি। রিটেনটিভিটি কি আমরা বলে থাকি হচ্ছে রেসিডুয়াল ম্যাগনেটিজম। মানে ধরো কোনো ভোল্টেজ যদি অ্যাপ্লাই না করি, কোনো কারেন্ট ফ্লো যদি না হয়, সেই কন্ডিশনেও এখানে দেখো কিছুটা ফ্লাক্স রয়েছে। এই পয়েন্ট অ্যাকচুয়ালি কাকে বোঝাচ্ছে? এই পয়েন্ট এমন একটা পয়েন্টকে বোঝাচ্ছে যেখানে কারেন্ট ইজ 0 বাট ফ্লাক্স ইজ প্রেজেন্ট, ঠিক আছে? কারেন্ট ইজ 0 বাট ফ্লাক্স ইজ প্রেজেন্ট মানে কি? রেসিডুয়াল ম্যাগনেটিজম, যেটা আমরা একটা ডিসি জেনারেটরে পাই। এই ডিসি শান্ট জেনারেটরের ভোল্টেজ বিল্ড আপ করার জন্য তার মধ্যে আগে থেকে কিছুটা ফিল্ড প্রেজেন্ট থাকতে হয়। আমরা যে ওসিসি কার্ভটা প্লট করতাম সেটা এরকম দেখতে হতো না? তাহলে এইটুকু পোর্শন এলো কোত্থেকে? বিকজ অফ দ্য রেসিডুয়াল ম্যাগনেটিজম। রেসিডুয়াল ম্যাগনেটিজম মানে কি? যখন কারেন্ট ইজ ইকুয়াল টু 0, there is some amount of flux, কিছুটা ফ্লাক্স থাকবে। ফ্লাক্স ইজ নট 0, ফ্লাক্স ইজ রেসিডুয়াল, ঠিক আছে? ফ্লাক্স ইজ ইকুয়াল টু ফ্লাক্স রেসিডুয়াল মানে কি? ওই অয়েলের মধ্যে কিছুটা ফ্লাক্স আগে থেকে রয়েছে, জমা আছে। এই কোয়ার্সিভিটি কি জিনিস? রিটেনটিভিটি কি জিনিস? রিটেনটিভিটি মানে কখন হচ্ছে, কোন ভ্যালুর জন্য রিটেনটিভিটি চালু হচ্ছে, কোন ভ্যালুটাতে কোন ভ্যালুটা পর্যন্ত কোয়ার্সিভ কাজ করছে, এগুলো সমস্ত আমাদের জানতে হচ্ছে। তাহলে এটা হয়ে গেল প্রথম পয়েন্ট, হিস্টেরিসিস। নেক্সট দেখো, পাওয়ার ফ্যাক্টর অফ দ্য সার্কিট বার করতে বলেছে। অপশন বি। স্যার অপশন বি। অপশন বি ইজ কারেক্ট। অপশন বি ইজ কারেক্ট। তাহলে দেখো কি করে বার করা হচ্ছে। তাহলে কারেন্ট বলেছে 4 অ্যাম্পিয়ার, ঠিক আছে, flows in a AC circuit when a DC 100 volt DC is applied to it, whereas it takes 250 volt AC to produce the same current, ঠিক আছে? মানে 100 ভোল্ট ডিসি তে সে কি করছে? 4 অ্যাম্পিয়ার কারেন্ট প্রডিউস করতে পারছে। আর এখানে 250 ভোল্ট ডিসির জন্য সেম কারেন্ট প্রডিউস করতে গেলে হোয়াট ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর? তার মানে আমাকে এখানে ওয়াটেজটা বলে দিয়েছে, তাই তো? ওয়াটেজটা বলে দিয়েছে কত? 4 into 100, দ্যাট ইজ দ্য ওয়াটেজ। আর এখানে VI cos phi, V কত আছে? 250 ইন্টু I কত আছে? 4 আর cos phi। এবার বার করো। 4 4 কেটে গেল, 0 0 কেটে যাচ্ছে, 5 2 10, 5 5 25, 2 এর 5, 2 এর 5 মানে কত? 0.4, তাই তো? দ্যাট ইজ দি cos phi। বুঝতে পারলে কি করলাম?
এই ভি ইন্টু আই গুণ করলে আমরা কি পাবো? টোটাল ওয়াটেজটা পাবো তো। আর কারেন্টটা যদি সেম হয়ে যায় এসি সিস্টেমে, তাহলে সেক্ষেত্রে কস ফাইটা উইল বি দ্য ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর। এটা বুঝতে পারলে কি করলাম দুদিকটা? বলো ভাই সকল। খুব বেশি অঙ্ক দিয়েছে, কিন্তু খুব সহজ অঙ্ক দিয়েছে। হয়ে যাচ্ছে? বলো। যারা নতুন ক্লাস করছো আজকে বলবে, যারা পুরনো আছে ওরা তো জানে, ওরা তো বহুদিন ধরে ক্লাস করছে, ওদের আইডিয়া আছে। যারা নতুন ক্লাস করছো, ঠিক আছে, কারা আছে দেখি নতুনের মধ্যে? অরিজিৎ জিজ্ঞেস করবে কোনো কোশ্চেন থাকলে। মোহাম্মদ শারিফ জিজ্ঞেস করবে। আচ্ছা, সুখদেব রানা, ঠিক আছে, তোমরা জিজ্ঞেস করবে, যেটা জানতে চাইবে, যেটা কোশ্চেন থাকবে জিজ্ঞেস করবে। আর বাদ বাকি সবকটা কিন্তু আমাদের স্টুডেন্ট, ঠিক আছে, ওরাও মানে ফুল কোর্সের স্টুডেন্ট, তো ওদের জানা আছে এই বিষয়গুলো অনেকটাই। তো তোমরা একটু আমাকে জিজ্ঞেস করবে, নির্দ্বিধায় জিজ্ঞেস করবে তোমাদের যা কোশ্চেন থাকবে। নেক্সট এটা বলো। আর কোশ্চেন গুলো আমি করাচ্ছি, তোমরা চেষ্টা করতে থাকো। The current through a branch in a linear network is 2 ampere. When the input source voltage is 10 volt, if now the voltage is reduced to 1 volt, the polarity is reversed. The current through the branch is. Sir, option C. Option C একটা অ্যানসার আসছে। অপশন সি একটা অ্যানসার আসছে। এত তাড়াতাড়ি দিচ্ছ কি করে? ছবি ছবি না রেখে প্র্যাকটিস করা আছে নাকি? When the current through a branch in a linear network is 2 ampere, when the input source voltage is 10 volt, মানে 10 ভোল্টের একটা সোর্স আছে প্লাস মাইনাস, ঠিক আছে। এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে? লিনিয়ার নেটওয়ার্কে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। এটা একটা লিনিয়ার নেটওয়ার্ক ধরে নিচ্ছি। তোমরা ছবি না একে এত তাড়াতাড়ি কি করে করো? মুখস্থ করে ফেলো নাকি গো? স্যার আপনার বলার সময় তলার কোশ্চেনটা দেখে নিচ্ছে। ও আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা, ওইভাবেই আগেরটা যখন বলছেন তখন এটা আমি করেছি। গুড, ভেরি গুড। If now the voltage is reduced to 1 volt, ঠিক আছে, and the polarity is reversed, এইবার কি করা হয়েছে? এই 10 ভোল্টটাকে আমি 1 ভোল্টে রিডিউস করে দিয়েছি এবং পোলারিটিটাকে উল্টো করে দিয়েছি। 10 ভোল্টটাকে করেছি 1 ভোল্ট, পোলারিটিটাকে করে দিয়েছি রিভার্সড। দ্য কারেন্ট থ্রু দ্য ব্রাঞ্চ ইজ, মানে কারেন্ট এবার কত হবে? প্রথম কথা হচ্ছে লিনিয়ার নেটওয়ার্ক বলে দিয়েছে, তাহলে তো তুমি রেজিস্ট্যান্সটা বার করতে পারবে। বলো রেজিস্ট্যান্স কত হবে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? আর ইকুইভ্যালেন্ট, এটা একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স প্লেস করতে পারবো তো? সে আর ইকুইভ্যালেন্টটা কত হচ্ছে তাহলে? 5 ওহম হচ্ছে, এর একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 5 ওহমের। এইবার বলেছে যে তুমি এটাকে যদি রিভার্স করে দাও, তাহলে সেই কন্ডিশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আছে? 5 ওহম আছে। তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? বার করো। 1/5, 0.2 অ্যাম্পিয়ার, বাট 0.2 অ্যাম্পিয়ার ইন দি অপোজিট ডাইরেকশন। এটা যদি +2 অ্যাম্পিয়ার হয়ে থাকে, তাহলে এই দিক দিয়ে যে কারেন্টটা যাবে সেটাকে -2 অ্যাম্পিয়ার লিখতে হবে, বা এইরকম ডাইরেকশন দেখিয়ে আমি এটাকে দেখাচ্ছি 0.2 অ্যাম্পিয়ার এইদিকে। আর দুটোকে ডাইরেকশন সেম করতে হলে তখন কি করতে হবে? আমাকে -2 অ্যাম্পিয়ার দেখাতে হবে। মানে যেহেতু দুটোর কানেকশনকে আমাকে সেম রাখতে হবে, কারেন্ট থ্রু দ্য ব্রাঞ্চ যদি সেম রাখতে হয়, ইন দ্যাট কেস ইট উইল বি -2 অ্যাম্পিয়ার। -2টা কেন হলো? বিকজ দ্য মেইন ডাইরেকশন অফ কারেন্ট হ্যাজ রিভার্সড। ডাইরেকশন অফ কারেন্টটাকে রিভার্সাল হয়েছে, সেটা বোঝানোর জন্য এটা আমাকে করতে হবে। বুঝতে পারলে? নেক্সট বলো। অপশন এ। অপশন এ, ঠিক আছে। এটা তো অনেকে জানো নিশ্চয়ই। 3 রেজিস্ট্যান্সেস অফ ইকুয়াল ভ্যালু অফ 3 ওহম আর কানেক্টেড ইন ডেল্টা। ওই ইকুইভ্যালেন্ট ডেল্টাকে ইকুইভ্যালেন্ট স্টারে কনভার্ট করতে গেলে কি করতে হবে? ইকুইভ্যালেন্ট স্টার করতে গেলে কি করতে হবে? R/3, তাই না? এটা যদি আর হয়, এখানে আসলে কি হবে? R/3 হয়ে যাবে। তাহলে 3 ওহম যদি হয়, তাহলে সেটা কত হবে? 3 ওহমের ইন্ডিভিজুয়াল হয়ে গেলে 1 ওহম হবে তো? বলো।
আর যদি হয়ে থাকে আর বাই 3 হচ্ছে, তাহলে এটা 3 ওহমটা এখানে কি হবে? 3/3 মানে 1 ওহম। হ্যাঁ বলো। একটা কনফিউশন ছিল স্যার, মানে ব্যাপারটা হচ্ছে স্টার ডেল্টা এটা যেখানেই কানেকশন করা হোক স্যার সেক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভ্যারিয়েশন এরকমই থাকবে তাই তো? মানে মোটর হোক ট্রান্সফরমার হোক, হ্যাঁ মানে যে তিনটেকে সেম ডেল্টা স্টার ট্রান্সফরমার গুলো যেগুলো হয় হ্যাঁ তা সেখানেও রেজিস্ট্যান্সের ভ্যারিয়েশন এরকম থাকবে। হ্যাঁ থাকবে তো। আচ্ছা ঠিক আছে। তুমি এটা ক্যালকুলেশন করলেই বুঝতে পারবে এটা সেমই হবে। তা তিনটেকে সেম হতে হবে, মনে রাখবে। এদিকে তিনটে কিন্তু সেম আছে, ঠিক আছে। ইন দ্যাট কেস অনলি আমি এটাকে বলতে পারছি যে এখানে মানে এটাও আর আছে, এটাও আর আছে, এটাও আর আছে, তখন আমি বলবো এটা হচ্ছে R/3 হবে। ঠিক আছে স্যার। তোমরা তো এই জিনিসটা নিশ্চয়ই জানো যে ডেল্টাতে পাওয়ার বেশি হয়। ডেল্টা সার্কিটে পি ডেল্টা ইজ 3 টাইমস দ্য স্টার পাওয়ার, তাই না? তাহলে এই যে তুমি যে দেখো পি ডেল্টা দ্যাট ইজ ইকুয়াল টু যদি I স্কোয়ার R হয়ে থাকে, পি স্টার দ্যাট উইল বি ইকুয়াল টু অলসো I স্কোয়ার R। বাট এখানে গল্পটা কোথায় হয়ে যাচ্ছে, এটা যদি 3 টাইমস পি স্টার হয়, ঠিক আছে, 3 টাইম যদি পি স্টার হয়, কারেন্টটা যদি সেম থেকে যায়, তাহলে আলটিমেটলি চেঞ্জটা আসছে কোথায়? চেঞ্জটা তো আসছে রেজিস্ট্যান্সে। বুঝতে পারছো কি বলতে চাইছি? দেখো এটা ধরো R1 হয়ে যাচ্ছে, এটা ধরো R2 হয়ে যাচ্ছে, R1 আর R2 এর মধ্যে সম্পর্কটা কি চলে আসছে? R2 ইজ ইকুয়াল টু 3 টাইমস R1 বা R1/3 এইভাবে, তাই তো? মানে স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার একটা প্রশ্ন ছিল, বলছি হ্যাঁ, কোনো বলো। মোটর এমনও আছে যেগুলো 3 ফেজ মোটর, ওখানে হ্যাঁ। আপনার টার্মিনাল থেকে স্টার ডেল্টা কনভার্সন করাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে যদি আমি স্টারে রেখে পাওয়ার কনজাম্পশন পি পাই, অ্যাক্টিভ কনজাম্পশন, তাহলে সেক্ষেত্রে যদি আমি ডেল্টা কানেক্টেড করি তাহলে কি আমি 3P পাবো? মানে পাওয়ারটা কি আমার 3 গুণ বাড়বে মোটরে? হ্যাঁ মোটরের পাওয়ার বাড়ে তো। তাই 3 টাইমস বাড়বে, মানে রেটিং তো না পাওয়ার বাড়বে তো, তোমার পাওয়ার ক্যাপাসিটি বাড়বে তো, ওই জন্যই তো তুমি কনভার্সনটা করছো। কিন্তু স্যার মোটরের মানে মোটরের রেটিং তো আউটপুট পাওয়ার সেটা তো সেম। হ্যাঁ আউটপুটটা লেখো তো, তুমি স্টার আউটপুটটা লেখো না তো। তুমি যে আউটপুট পাওয়ার হিসেবে যেটা লিখেছো সেটা তো ডেল্টাটা লিখেছো। আচ্ছা, যেটা রিটেন আছে সেটা তো ডেল্টা পাওয়ারটা লেখা আছে, স্টার পাওয়ারটা তো লেখা নেই। রেজিস্ট্যান্সেস আর তো সেম, কিন্তু সেই সেম কম্বিনেশনটাকেই একবার স্টার একবার ডেল্টা কানেকশন করছো। তুমি দেখবে মোটরটা যখন রানিং হয়ে যাচ্ছে, ঠিক আছে, মোটরটা রানিং কন্ডিশনে কোন কানেকশনে আছে সেটা তোমায় বুঝতে হবে। রানিং কন্ডিশনে যে কানেকশনে থাকবে সেটাই হচ্ছে তার আউটপুট পাওয়ারের রেটিং, ঠিক আছে। রানিং কন্ডিশনে যে কানেকশনে থাকবে, যদি স্টারে রান হয়, স্টারেও রান হতে পারে, ডেল্টাতেও রান হতে পারে। রানিং কন্ডিশনটা তোমার চেক করতে হবে যে রানিং কন্ডিশনটা কোথায় আছে বা কিসে আছে। আউটপুট পাওয়ারটা রানিং এর ক্ষেত্রে হবে, রানিং থেকে বার করা। এটা বল কন্ডাক্টেন্স কত হবে? Z ইজ ইকুয়াল টু বলো। সি হবে স্যার। সি একটা অ্যান্সার আসছে। আর কেউ? আর প্লাস জে এক্স লিখি, তাই না, জেড ইকুয়াল টু, আর এটাকে আমরা যদি 1/z লিখি তাহলে কি হবে? ওয়াই হয়ে যাবে, তাই না? তার মানে 1/z মানে কি লিখতে পারি? 1/3 প্লাস J4, উপরে 3 মাইনাস J4, নিচে 3 প্লাস মাইনাস J4 দিয়ে গুণ করো, উপরে নিচে 3 মাইনাস J4 দিয়ে, তাহলে নিচে কত হয়ে যাচ্ছে? 25, তাই তো? 25 হচ্ছে, হ্যাঁ 25 হচ্ছে। 3 প্লাস J4 ইন্টু 3 মাইনাস J4, তারপরে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে 25 হচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে? 3 এর 25 মাইনাস জে 4 এর 25, ওয়াই কে কি লেখা হয়? জি প্লাস জেবিএল,
ঠিক আছে, জি প্লাস জেবিএল। তাহলে এই যে জি প্লাস জেবিএল যে লেখা হলো, জি প্লাস জেবিএল লেখা হয় না জি মাইনাস জেবিএল লেখা হয়? জি মাইনাস জি মাইনাস জেবিএল লেখা হয়, জি মাইনাস লেখা হয়। তাহলে এখানে দেখো এটা হলো ইন্ডাকটিভ সাসেপ্টেন্স, বিএল ইজ ইন্ডাকটিভ সাসেপ্টেন্স, জিটা হচ্ছে কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্সের ভ্যালু তাহলে কত বেরোলো দেখেছিস? এই হচ্ছে নেমন্তন্ন বাড়ি খাওয়ার ভুল প্রভাব পড়ছে, বুঝতে পেরেছিস? স্যার 3/25 হবে। 3/25 হবে, ঠিক। তোমরা আছো বলেই আমি টিকে আছি, বুঝতে পেরেছো? তাহলে 3/25 ইজ দি কারেক্ট অপশন। তাহলে বিএলটা কত হচ্ছে? ইন্ডাকটিভ সাসেপ্টেন্স কত হচ্ছে? বি 4/25। ঠিক আছে, আজকে একটা নেমন্তন্ন বাড়ি ছিল, আবার একটা যাবো, বুঝতে পেরেছো? ওই জন্য আজকে আজকে ব্যাচটা লঞ্চ করার কথা ছিল, এবার চারিদিক থেকে এত নেমন্তন্ন চলে এসছে। বলো এটা কি হবে? কিউ ফ্যাক্টর। কিউ ফ্যাক্টর কাকে বলে? কিউ ইজ ইকুয়াল টু ওমেগা এল বাই আর, ওমেগা নট এল বাই আর, ব্যাস। ওমেগা নট মানে কি? 2 পাই 2πf 2 পাই এর। ওমেগা নট মানে হচ্ছে 2 পাই, আর ওমেগা নট আর সি। তাহলে এবার মেলাও কোনটা হবে? অপশন সি। ওমেগা নট এল বাই আর। আরেকটা ভাবে লেখা যায়, কিভাবে লেখা যায়? 1/r রুট আন্ডার এল বাই সি। ঠিক লিখছি? বলবে। আচ্ছা ঠিক আছে ঠিক লিখেছি? 1/r রুট ওভার এল বাই সি। ঠিক আছে, এটাও হয় সিরিজ সার্কিটের ক্ষেত্রে হয়। সিরিজ সার্কিটের ক্ষেত্রে। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে r ইনটু রুট ওভার আর হ্যাঁ কি? বলো বলো বলো। গুড। r ইনটু রুট ওভার c/l। আর ইন্টু রুট ওভার সি বাই এল। যারা বুঝতে পারলেন না খেলাটা তারা ভালো করে শুনুন, খাতা চেক করো, ভুলে যাওয়াটা স্বাভাবিক, খাতা চেক করবে। তোমরা খাতায় নোট কেন করেছো? খাতায় নোট একটা কারণেই করেছো, যাতে সেটাকে রিভিশন করতে পারো মাথায় রাখবে। ওই জন্য কখনো খাতাকে রেফার করতে লজ্জা পাবে না। তাহলে এটা হচ্ছে আমার কি করলাম? রেজোনেন্স, তাই তো? রেজোনেন্স, রেজোনেন্স। এই যে লাস্ট টাইম একটা চার্ট বানিয়েছিলাম, কোথায় গেল? এই যে Q is equal to omega naught L by R for the series RLC circuit. আর প্যারালাল RLC সার্কিটের জন্য কত হবে? R by omega naught into L, R by omega naught into L। আর সিরিজ সার্কিটের ক্ষেত্রে 1 by omega naught RC। তার মানে আমি এটা ভুল লিখেছি, ঠিক আছে? তার মানে আমি এটা ভুল লিখেছি, আমি সন্দেহ হচ্ছিল, আমি ওই জন্যই বললাম 1 by omega naught RC। এই যে আমি লিখেছি, আমার বলা উচিত ছিল ভালো করে, এটা হচ্ছে সিরিজ সার্কিটের ক্ষেত্রে, ঠিক আছে? সিরিজের ক্ষেত্রে। আর এটা সিরিজের ক্ষেত্রে হচ্ছে 1 by omega RC, সিরিজের জন্য। এটাও যেটা লিখেছি এটা সিরিজের জন্যই লিখেছি, সিরিজ RLC সার্কিটের জন্য লিখেছি, ঠিক আছে? এটা এখন এখানে লিখবো না সবকিছু, ঠিক আছে? দেখো এটা ভালো করে দেখো, খেয়াল করো। ওমেগা নট এল বাই আর 1 by omega naught RC, ঠিক আছে? দিস ইজ দি কোয়ালিটি ফ্যাক্টর। আর 1 by r রুট ওভার এল বাই সি টা আই থিঙ্ক এখানেই আছে, প্রুফটা এখানে করা আছে, ঠিক আছে? আই থিঙ্ক আমি ঠিকই বলেছি। সন্দেহ লাগছে কেন এই ফিগারটাতে আমার? এই যে ঠিক, একদম ঠিক, সিরিজ সার্কিটিং 1 by r রুট ওভার এল বাই সি, ঠিক আছে? 1 by r রুট ওভার এল বাই সি। এই ফর্মুলাগুলো কিন্তু তোমার পরীক্ষার খাতায়
যদি আমরা চট করে মনে রাখতে পারি, চট করে লিখতে পারি, তাহলে আমাদের মানে সুবিধা হয়। এটা কিন্তু একটু আমাদের খেয়াল রাখবে। যে কোনো একটা ফর্মুলা তোমরা মনে রাখবে, সিরিজেরটা মনে রাখবে, ঠিক আছে? প্যারালালটা বানিয়ে নেবে, মানে প্যারালালটা সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে। দুটো একসাথে মনে রাখতে যাবে না, যে কোনো একটা ফর্মুলাকে মনে রাখবে। সবকটা সিরিজের মনে রাখবে, করসপন্ডিং প্যারালাল গুলো রিভিশন করে নেবে, ঠিক আছে, বারবার। নেক্সট, মিউচুয়াল ইন্ডাকটেন্স বার করতে বলেছে। দুটো কয়েলের সেলফ ইন্ডাকটেন্স দেওয়া আছে। if the coefficient of coupling is between the two coils is 0.5. ফর্মুলা কি? Option m is equal option to A, k, sir. হ্যাঁ, m is equal to k into root under L1 L2, তাই তো? ঠিক লিখেছি? আচ্ছা, k এর ভ্যালু কত বলে দিয়েছে? মিউচুয়াল কাপলিং এর হাফ 0.5, আর এর ভেতরে কত বলেছে? 4 into 16, তাহলে কত হচ্ছে? 2 into 4/2 মানে 4। এই ফর্মুলাটা খুব ইজি, মনে রাখা যায়। তো কোশ্চেন প্র্যাকটিসের ক্ষেত্রে এই ফর্মুলা গুলো ভাই আমাকে দেখতে হবে, ঠিক আছে? তাহলে এই দুটো টপিক দেখো, এখানে আমি হাইলাইট করেছি। এটা কি থেকে দিয়েছে? রেজোনেন্স থেকে। রেজোনেন্সের কোন টপিক থেকে দিয়েছে? কিউ ফ্যাক্টর থেকে দিয়েছে। ঠিক আছে, এইটা কোনটা থেকে দিয়েছে বলো তো? এটা দিয়েছে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কাপলিং। কোএফিসিয়েন্ট অফ কাপলিংটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক সার্কিটের, ঠিক আছে? ম্যাগনেটিক সার্কিট টপিক, ম্যাগনেটিক সার্কিট। এগুলো আইডেন্টিফিকেশন করতে হবে ভাই সকল নিজেদেরকে। তুমি তখন বুঝতে পারবে যে একটা কোশ্চেন আসছে কোত্থেকে। এইটা হচ্ছে ট্রান্সফরমেশন। বারবার একটা কথা বলছি, 80% অফ দ্য কোশ্চেন উইল কাম ফ্রম 20% অফ দ্য টপিক। নেক্সট, পাওয়ারের ডাইমেনশন কি করে বার করবো? পাওয়ার, স্যার অপশন বি। অপশন বি একটা অ্যান্সার আসছে। হ্যাঁ, অপশন বি হবে। অপশন বি হবে মোস্ট প্রবাবলি। পাওয়ার মানে কি? বলো। এনার্জি বাই টাইম। টাইম, তাই তো? এনার্জি বাই টাইম। এবার এনার্জি মানে কি? এনার্জি ইজ ইকুইভ্যালেন্ট টু কি? ওয়ার্ক, তাই তো? ওয়ার্ক মানে কি? ফোর্স ইনটু ফোর্স ডিসটেন্স ইনটু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ফোর্স মানে কি? পি ইকুয়াল টু এমএফ, এম এ। মাস ইনটু অ্যাক্সিলারেশন ইনটু টি ডিভাইডেড বাই টি। তাহলে এটা হয়ে গেল এম। আচ্ছা, অ্যাক্সিলারেশন মানে কি? ওই তো মিটার বলো। পার সেকেন্ড স্কয়ার, মানে এল ইনটু এল টি টু দি পাওয়ার -2 এল ইনটু টি টু দি পাওয়ার -2 -2 ইনটু এল ডিভাইডেড বাই টি। তাহলে কত হচ্ছে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 হলো। এই এল আর এই এল, এল স্কোয়ার, এই টি টু দি পাওয়ার -2, নিচে একটা টি, টি টু দি পাওয়ার -3। তাহলে টোটাল হচ্ছে কত? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। বুঝতে পারলে কিরকম করে বার করলাম? হোম টাস্ক, হোম টাস্ক। রেজিস্ট্যান্সের মাত্রা বার করো তো। রেজিস্ট্যান্সের মাত্রা কে বলতে পারে? রেজিস্ট্যান্সের ডাইমেনশন কেউ পারবে বলতে? পার্টটা একটু কোথায় দেখতে হবে? হ্যাঁ, গেলো বেশি করলে হয়ে যাবে। যাবে, ঠিক আছে। হ্যাঁ। নেক্সট,
আচ্ছা দেখো এটা হচ্ছে কি থেকে দিয়েছে কারেন্ট সোর্সেস, মানে ডিফারেন্ট টাইপস অফ সোর্সেস থেকে দিয়েছে। এই কারেন্ট সোর্স ইজ ইউজুয়ালি রিপ্রেজেন্টেড বাই অপশন ডি। স্যার অপশন ডি। কারেক্ট। প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সে কি থাকবে, একটা তোমার আইডিয়াল কারেন্ট সোর্স থাকবে আর একটা রেজিস্ট্যান্স থাকবে ইন প্যারালাল, তাই তো? তো দ্যাট ইজ দ্য প্র্যাকটিক্যাল কারেন্ট। এটা হচ্ছে আমার কাছে আইডিয়াল কারেন্ট সোর্স, আর এইটা হচ্ছে আমার কাছে প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। দিস আইডিয়াল ইজ প্র্যাকটিক্যাল। আবার সেই ফর্মুলাটা, ও বিরক্তিকর। বলো অপশন বি। হ্যাঁ, অপশন অপশন বি। কি বার করতে বলেছে? নাম্বার অফ লুপ ইকুয়েশনস। L is equal to B minus N plus 1, ঠিক বলছি? হ্যাঁ স্যার। কারেক্ট। এটা অ্যাকচুয়ালি লেখা উচিত এরকম ভাবে, B minus of N minus 1, এটা লিখলে ভালো হয়। ঠিক আছে, B minus of N minus 1 কেন বললাম? এই N minus 1 টা কি বলতে পারবে? হোয়াট ইজ N minus 1? এলটাই স্যার আর নাম্বার অফ KCL ইকুয়েশনস। একটা সার্কিটে কতগুলো KCL ইকুয়েশন হবে সেটা প্রিন্সিপাল নোড থেকে এক বাদ দিলে পাওয়া যায়। আর এই যে লুপ, এইটা হচ্ছে কি, এটা কি নাম্বার অফ বলরে KVL ইকুয়েশনস। ধর এই একটা সার্কিট আছে, ঠিক আছে, এই সার্কিটে কতগুলো KCL ইকুয়েশন হবে? টোটাল কতগুলো প্রিন্সিপাল নোড আছে? এখানে প্রিন্সিপাল নোড কতগুলো আছে? দুটো, এই একটা। এই প্রিন্সিপাল নোডটাকে আমরা কি বলি? রেফারেন্স নোড। এটাকে আমরা কি বলি? নন রেফারেন্স নোড। টোটাল নাম্বার অফ প্রিন্সিপাল নোড কতগুলো হয়ে গেল? n খানা, n ইকুয়াল টু 2। তাহলে KCL ইকুয়েশন কতগুলো হবে বলো? 2 minus 1, তার মানে একখানা, তাই তো? ভালো করে বোঝো কি বলছি। তুমি দেখো এখানে যে KCL ইকুয়েশনটা লেখো সেটা কি লেখো? এই একটাই, এদিক দিয়ে কারেন্ট ঢুকছে, এদিক দিয়ে কারেন্ট বেরোচ্ছে, এদিক দিয়ে কারেন্ট বেরোচ্ছে, তাহলে একটাই তো ইকুয়েশন তৈরি হলো। সিমিলারলি এইখানে দেখো, তুমি ভালো করে দেখো যে এখানে হাউ মেনি ব্রাঞ্চেস আর দেয়ার। এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ। কটা ব্রাঞ্চ হলো? 3টে ব্রাঞ্চ হলো, তাই তো? নোড কতগুলো আছে? দুটো প্লাস 1। তাহলে লুপ কতগুলো হলো? দুটো। এইটা একটা লুপ, এইটা একটা লুপ। তাহলে এই সার্কিটটায় দুটো লুপ ইকুয়েশন তৈরি হলো আর একটা KCL ইকুয়েশন তৈরি হলো। তোমাকে যদি কেউ বলে যে এই সার্কিটটার জন্য কোন মেথডে আমি ক্যালকুলেশন করব, বলো KCL লাগাবো না KVL লাগাবো? KCL লাগাবো। কেন লাগাবো? নাম্বার কম আছে, নাম্বার অফ ইকুয়েশন কম হচ্ছে, আমাদের সলিউশন কম বার করতে হবে। ওই জন্য দেখবে, ঠিক আছে, যদিও আমার বলাটা ঠিক নয় এরকম ভাষা, কিছু মানে টিচার থাকে, কলেজের টিচার বিশেষ করে, তারা সেম একই অঙ্ককে একবার KVL দিয়ে করায়, একবার KCL দিয়ে করায়। ওরা জানেই না যে কোথায় KCL অ্যাপ্লাই করতে হবে আর কোথায় KVL অ্যাপ্লাই করতে হবে। এক সেম সার্কিটে KCL এবং KVL অ্যাপ্লাই করে আমার হবেটাকে, দুটোই হচ্ছে সার্কিট সিম্পলিফিকেশন টেকনিক। তাহলে সার্কিট সিম্পলিফিকেশন টেকনিকে দুটো পদ্ধতির মধ্যে যে পদ্ধতিটা সিম্পলেস্ট, আমি তো সেটাকেই অ্যাপ্লাই করব। এইটুকু কমন সেন্স থাকে না, ঠিক আছে? এখানে তোমাদের বলেছি আমার একটা ভুল হতো, আমি এই ফর্মুলাটা বারবার আমার ভুলিয়ে যায়। L is equal to B minus N plus 1, আজকে তাও ঠিকঠাক লিখতে পেরেছি, ঠিক আছে? এইরকম দেখবে তোমাদের বেশ কিছু উইকনেস থাকবে, ওই B minus N minus 1 হবে না B minus N plus 1 হবে, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে ক্লিয়ার রাখবে। 100% গ্যারেন্টি এখান থেকে একটা কোশ্চেন থাকবে, 100% গ্যারেন্টি। এই ফর্মুলাটা এতটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পরীক্ষায় আইদার এটা থেকে কোনো অঙ্ক দেয় অথবা এই ফর্মুলাটাই দিয়ে দেয়, ঠিক আছে?
এই ফর্মুলাটা এতটাই গুরুত্বপূর্ণ, আর প্রত্যেকবার আমি ভুলে যেতাম, প্রত্যেকবার আমি এটা ভুলে যেতাম। ওই -n-1 করে আসতাম, নাহলে +1 -1 করে আসতাম, +n-1 করে আসতাম, আমার খুব গন্ডগোল করতো। এই কেসিএল ইকুয়েশন আর কেভিএল ইকুয়েশনের কনসেপ্টটা না বুঝলে এই অঙ্কটা, এই ফর্মুলাটা মনে থাকবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে পারপাসটা কি, উদ্দেশ্যটা কোথায়। নেক্সট, অপশন বি। অপশন বি একটা অ্যান্সার আসছে। আচ্ছা, একটা ভোল্টেজ সোর্স হ্যাভিং এন ওপেন সার্কিট ভোল্টেজ অফ 100 ভোল্টস এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ 50 ওহম। ঠিক আছে, তাহলে ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্স হলে কত হবে? 100 ভোল্ট বাই 50 ওহমস, তার মানে 2 অ্যাম্পিয়ার্স হয়ে গেল। আর কারেন্ট সোর্সের সঙ্গে রেজিস্ট্যান্সটা কিসে থাকবে? প্যারালালে থাকবে। তাহলে 50 ওহমটা প্যারালাল চলে এলো, তাহলে 2 অ্যাম্পিয়ার ইন প্যারালাল উইথ 50 ওহম। নেক্সট, the diameter of a wire is reduced to 1/2. একটা ওয়্যারের ডায়ামিটারকে রিডিউস করে হাফ করা হয়েছে, কিপিং দ্য লেন্থ কনস্ট্যান্ট। দ্য নিউ রেজিস্ট্যান্স কত হবে? R is equal to rho L by A, rho L by pi d square by 4. R1 by R2 is equal to D2 square upon D1 square. ঠিক আছে, তাহলে কি বলেছে? The diameter of the wire is reduced to half. তার মানে D2 is equal to কত হবে? D1 এর অর্ধেক করে দেওয়া হয়েছে, D1 by 2, তাই তো? তাহলে 1/4 চলে আসছে। তাহলে R2 is equal to কত হবে নিউ রেজিস্ট্যান্স? 1/4 অফ অরিজিনাল। ঠিক করে দেখ, D2 মানে এখানে কি হবে? D1/4 হবে তো, D1/2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই D1 স্কোয়ার। তাহলে 1/4 বাইরে চলে এলো, আর D1 স্কোয়ার বাই D1 স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে R2 এদিকে চলে গেল, 4টা এদিকে গুণ হয়ে গেল, তাহলে R2 ইকুয়াল টু 4R1। 4 নম্বরটা অ্যান্সার হবে। ভালো করে দেখো কি বললাম, বুঝতে পারলে? নেক্সট দেখো, অপশন এ। অপশন এ একটা অ্যান্সার আছে। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বার করতে বলেছে। কিরম ভাবে করবে? বলো, এটাকে সোর্স কনভার্সন করে দাও, তাহলে এটা কত হবে? 3 ভোল্ট আর 1 ওহম, 2 ওহম, 3 ওহম, তাই তো? তাহলে এখানে কত কারেন্ট ফ্লো হচ্ছে? 3 ভোল্ট বাই 2 আর 1 3 আর 3 6, হাফ অ্যাম্পিয়ার। তাহলে এখানে যদি হাফ অ্যাম্পিয়ার ফ্লো হয়, তাহলে এখানে কত ভোল্টেজ ড্রপ হবে? 3/2, 3/2 ভোল্ট হচ্ছে ভোল্টেজ ড্রপ, 1.5 ভোল্ট। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হচ্ছে? 3 প্যারালাল করলে কত হয়? 3 × 3/6, 3/2।
এখানেও 1.5 হয়ে যাচ্ছে, হচ্ছে তো? বলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হচ্ছে? 3 তো, এটাও 3 এটাও 3, তাহলে কত হচ্ছে? 3 × 3/3 + 3 মানে 6, এত কাটা যাবে না, 3 পড়ে যাচ্ছে, তাহলে 3 এর 2। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হলো এখান থেকে? আর ইকুইভ্যালেন্ট 3 এর 2, 1.5 1.5 1.5 1.5 ভোল্ট 1.5 ওম হচ্ছে 1.5 ভোল্ট আর 1.5 ওম। এখানে দেখো 3 এর 2 ভোল্ট বেরিয়েছে, এখানে দেখো 3 এর 2 ওম বেরোলো। সবার কি অ্যান্সার আসছে দেখো, বলো ঠিক করলাম? আর কোনো কোশ্চেন, কারো কোনো জিজ্ঞাসা? ঠিক আছে, অডিও শোনা যাচ্ছে তো? স্যার রেসিস্টেন্সের ডাইমেনশনটা করেছি। রেজিস্ট্যান্সের ডাইমেনশন বার করেছিস? হ্যাঁ স্যার, কত এসছে? আসছে m l to the power 2 into t to the power -3 into I to the power -2। এইরকমই একটা হবে, এইরকমই কিছু একটা হবে, এইরকমই কিছু একটা হবে। এটা হচ্ছে রেজিস্ট্যান্সের মাত্রা। স্যার চেক করে নেবেন কিন্তু। ঠিক আছে, হবে, এরকমই হবে, করছিস যখন ঠিক করেছিস, যা করবি সেটাই ঠিক, কনফিডেন্টলি ঠিক। ভুল হলে পরে দেখা যাবে, ভুলটা এখন দেখতে হবে, ভুল হলে পরীক্ষার পর দেখা যাবে, এখন কনফিডেন্টলি ভুল করবে। একদম না সব মিলিয়ে মিলিয়ে করবে স্টেপ গুলো। এটা তুমি যদি আন্দাজে বেড়ে থাকো, এইরকম ভাবে যেরকম ভাবে বললাম স্টেপ গুলো পরপর পরপর চোখে মানে ফর্মুলা গুলো বলে বলে ওরকম স্যার ভাবে ছবি করবে, পাঠাচ্ছি আপনাকে। ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, a voltage source supplies a signal of constant amplitude from 0 Hz to 40 kilohertz to an RC low pass filter. ঠিক আছে, the load resistor experiences maximum voltage when what does a RC low pass filter do? এই আগের দিন ফিল্টার সার্কিট পড়িয়েছি, লো পাস ফিল্টার কি করে? পড়ালাম না লো পাস ফিল্টার আগের দিন? এইটা এটা তো লো পাস ফিল্টার, এইদিকে গেইন আছে, এদিকে টাইম আছে। তাহলে যখন 0 ভোল্টেজ থাকছে তখন কি হচ্ছে? তখন এই লোড রেজিস্ট্যান্সটার একটা আছে ম্যাক্সিমাম ভোল্টেজ আছে, গেইন ম্যাক্সিমাম আছে। আর ম্যাক্সিমাম গেইন মানে কি? ম্যাক্সিমাম ভোল্টেজ অ্যাকচুয়ালি। মানে লো পাস ফিল্টারের জন্য ডিসি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা যদি এটা বলতো হাই পাস ফিল্টার তাহলে? না 40 কিলোওয়াট উল্টো হতো। উল্টো হতো, কারেক্ট। যদি এটা বলতো হাই পাস ফিল্টার তাহলে এটা উল্টো অ্যান্সার হতো, হায়ার দা ভোল্ট, হায়ার দা ফ্রিকোয়েন্সি, হায়ার দা মাল্টি অ্যামপ্লিটিউড। এখানে তো নাই কিছু, যত ভোল্ট যত ফ্রিকোয়েন্সি বাড়াবো, যত এদিক থেকে আমি এদিকে যাচ্ছি, তত কি হচ্ছে? ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছি। প্যারালাল রেজোনেন্স থেকে কোশ্চেন দিয়েছে, দেখেছো? এরা সিরিজ থেকে কোশ্চেন দেয় না, প্যারালাল থেকে দেয়। বলো। কারেন্ট ম্যাগনিফিকেশন। কারেক্ট, কারেন্ট ম্যাগনিফিকেশনে কাজ করো। The time period of alternating quantity in seconds is এত সময় লাগে রে? 50 হার্জ। ডি স্যার 50 হার্জ। Which of the following types of capacitors
care should be taken about the correct polarity. স্যার অপশন এ ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। Correct. ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের পোলারিটি মার্কিং করা থাকে, গন্ডগোল করেছে তো ফেটে যায়। তখন ক্যাপাসিটর ফাটিয়েছিস? হ্যাঁ, ক্যাপাসিটর ব্যাটারি এগুলো ফাটিয়েছিস? আমাদের কিন্তু সত্যিকারে একটা মানে আমাদের এক্সপেরিমেন্টাল যে অবজেক্টিভ গুলো, ঠিক আছে, ইট উইল বি মোর ফান যদি এগুলো আমরা ফাটিয়ে দেখতে পারি। ঠিক আছে, মানে ধর একটা সেট আপ করলাম, ক্যাপাসিটরকে পোলারিটিতে লাগালাম, উল্টো পোলারিটিতে লাগালাম, দিয়ে সাপ্লাই দিলাম, দুম করে ফাটলো। দ্যাট উইল গিভ মোর এক্সাইটমেন্ট দেন নট ডুইং ইট। ঠিক আছে, তো আমাদের যদি একটা সেট আপ ওরকম সেট করা যায় যেখানে আমরা পার্সোনাল হার্ম হবে না, কিন্তু সেটা ধর ফেটে গেল, সেটা ধর ধোঁয়া বেরোলো, দ্যাট উইল ক্রিয়েট মোর কি বলবো এক্সাইটমেন্ট টুয়ার্ডস পড়াশোনার ক্ষেত্রে। তো মুখের সামনে বলাটা যত না খেয়াল রাখবে, ওই ফেটে গেলে আরো বেশি খেয়াল রাখবে, এই উল্টো করে লাগিয়েছিলাম বলে ফেটে গেছে। সব কটা যদি ডবল করে দেওয়া হয় তাহলে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি কি হবে? স্যার অপশন বি হবে, অপশন বি ইজ কারেক্ট। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বাই 2। Resonance frequency by 2 will be the correct option. It will be half. Individual ভ্যালু বাড়ালে ফ্রিকোয়েন্সি কমে যাবে। A ramp function when integrated yields. স্যার অপশন ডি ইউনিট স্টেপ। প্যারাবোলিক হবে স্যার। মাথা ফাটিয়ে দেবো ভুলভাল বললে। আচ্ছা দেখো, দিস ইজ মাই স্টেপ সিগন্যাল। ঠিক আছে, তাহলে এর একটা যদি ইউনিট ম্যাগনিটিউড হয়ে থাকে বলো, ডি ডিটি অফ 1 কত হয়? কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কত হয়? জিরো। কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন করলে কত হয়? টি, তাই তো? টি টি এর ডেরিভেটিভ করলে কত হয়? বল বল বল। 1। আর টি এর ইন্টিগ্রেশন করলে কত হয়? টি স্কোয়ার বাই 2 হয়। ঠিক আছে, আচ্ছা টি স্কোয়ার বাই 2, সরি ভুল করলাম, এটা হচ্ছে টি স্কোয়ার বাই 2। তাহলে কি পাচ্ছি দেখো, যদি আমি একটা স্টেপ সিগন্যাল, দিস ইজ স্টেপ সিগন্যাল, দিস ইজ দ্য র্যাম্প সিগন্যাল, দিস ইজ দ্য প্যারাবোলিক সিগন্যাল। তাহলে স্টেপ সিগন্যালকে ইন্ডিকেট করছো, কি পাচ্ছ? র্যাম্প পেলে। র্যাম্পকে ইন্ডিকেট করলে কি পেলে? র্যাম্পকে ইন্ডিকেট করে কি পেলে? প্যারাবোলিক পেলে, তাই তো? ঠিক সিমিলারলি তুমি যদি ইম্পালস ফাংশনকে ইন্ডিকেট করো, ইন্টিগ্রেশন ডেল্টা টি যদি করো, ডেল্টা টি ডিটি যদি করো, তাহলে পাবো স্টেপ সিগন্যাল। ইম্পালসকে ইন্ডিকেট করলে পাওয়া যায় হচ্ছে স্টেপ, স্টেপকে ইন্ডিকেট করলে পাওয়া যায় র্যাম্প, র্যাম্পকে ইন্ডিকেট করলে পাওয়া যায় প্যারাবোলিক। এবার উল্টো দিকে আসো, উল্টো দিকটা দেখো, প্যারাবোলিককে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? র্যাম্প। র্যাম্পকে করলে কি পাওয়া যাবে? স্টেপ। স্টেপকে করলে কি পাওয়া যাবে? ইম্পালস। বুঝতে পারছো? মুখস্থ করে নাও, খাতায় লিখে নাও, পরীক্ষায় আসবে গ্যারেন্টি, কোন না কোনো পরীক্ষায় দিয়ে দেবে।
ইম্পালস সিগন্যাল মানে কি? ইম্পালস হচ্ছে এমন একটা ফাংশন যার ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু 0 তে ইনফিনিটি। যার টি ইকুয়াল টু 0 তে তার ম্যাগনিটিউড হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে। আর আদারওয়াইজ টি আদারওয়াইজ যদি আমি করি f of t will be 0. That is the definition of impulse signal. Impulse signal মানে কি? ধরো তোমার হাসি চড় মারছে, মানে স্ল্যাপিং ইজ এন এক্সাম্পল অফ ইম্পালস। মানে ওই পার্টিকুলার ইনস্ট্যান্টেই তোমার গালে তার ইম্প্যাক্টটা সব থেকে বেশি হচ্ছে, তার আগেও নেই তার পরেও হওয়া উচিত না, ঠিক আছে। মানে ওটা একটা পেরেক পুতার মতো, ঠিক আছে। তুমি ধরো দেওয়ালে পেরেক পুতছো, একবার মারলে একবারই যতটা ফোর্স অ্যাপ্লাই হলো সেটা হচ্ছে ইম্পালস। এইবার ধরো কন্টিনিউয়াসলি কারো ঘাড়ে চেপে বসে আছো, ছোটবেলা থেকে আমরা বাবা মায়ের ঘাড়ে চেপে বসে থাকি, এটা হচ্ছে স্টেপ। কন্টিনিউয়াসলি একই লোড আমরা দিয়ে আসছি। তারপর র্যান কন্টিনিউয়াসলি ইনক্রিজিং লোড, আমাদের বাবা মায়ের কাছে কন্টিনিউয়াসলি ইনক্রিজিং লোডই বটে, ঠিক আছে। আর এটা হচ্ছে প্যারাবোলিক, কন্টিনিউয়াসলি মানে এই যে স্লোপটা হঠাৎ করে অনেকটা বেড়ে যাচ্ছে, এইটা হচ্ছে এখন আমার পুচকেটার যে কন্ডিশন, ঠিক আছে। এইটা যে 0 থেকে 1.5 বছর, এই 1.5 বছরের পর থেকে যা শুরু করেছে, ঠিক আছে। দিস ইজ কামিং টু সামথিং 3 ইয়ার্স, ঠিক আছে। 3 ইয়ার্স এর পিকে পৌঁছে গেছে, মানে এখন খালি বদমাইশি বেড়েই যাচ্ছে, ঠিক আছে। অর্পণ তো আমার সাথে কাজ করে, অর্পণ তো দেখেছে, ঠিক আছে। তো ওইটা হচ্ছে ওই স্টেজটা এখন। নেক্সট দেখো, এই কতগুলো কোশ্চেন আছে? আচ্ছা, টোটাল এখানে কোশ্চেন আছে 50টা। তোমরা বাকিগুলো চেষ্টা করো করে সাবমিট করবে আজকের মধ্যে। সাবমিট করো, সাবমিট করলে আমি অ্যান্সার কি পাঠাবো। আর যদি কোনো কোশ্চেন না পারো সেটাও তোমরা তোমাদের গ্রুপে পোস্ট করবে, ঠিক আছে। গ্রুপে পোস্ট করবে, বন্ধুরা প্রথমে চেষ্টা করবে সলিউশন করার, যদি না পারো তাহলে আমি করে দেবো, ঠিক আছে। 20টা কোশ্চেন আমি করালাম, বাকি 30টা কোশ্চেন তোমাদের করে আজকে রাত্রির মধ্যে সাবমিট করতে হবে, যারা ক্লাস করছো সকলকে, ঠিক আছে। কোশ্চেন পেপার আমি পাঠিয়ে দিচ্ছি। রেকর্ডেড ব্যাচেও যারা রয়েছে তারাও কিন্তু ক্লাসটা করার পর এই বাকি কোশ্চেন গুলো সলিউশন করবে, করে আমাদেরকে সাবমিট করবে। যদি চাকরি পেতে হয়, আমি যেদিনকে যে কাজটা দেবো সেই দিনকে যাই হয়ে যাক, পৃথিবী তো ধ্বংস হয়নি, পৃথিবী যদি ধ্বংস না হয় সেই সিচুয়েশনে আর বাদ বাকি যাই সিচুয়েশন আসুক না কেন, আমার দেওয়া কোশ্চেন সেটের সলিউশন তোমাদেরকে সেই দিন রাত্রি পাঠাতে হবে, ঠিক আছে। অ্যাট ম্যাক্সিমাম কালকের দিনটা আছে, বাট আজকে রাত্রিবেলাতে বাকিটা করে আমায় সেন্ড করতে হবে। এই অ্যাপ্রোচে চলতে হবে, ঠিক আছে। রেকর্ডিং এখানে শেষ করলাম। তোমরা অ্যান্সার কি পাঠালে, তোমরা কোশ্চেন সলিউশন করে পাঠাও, আমি অ্যান্সার কি পাঠাচ্ছি। যে যে কোশ্চেন গুলো আটকাবে সেইগুলো আমি সলিউশন করে দেবো।